আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে। We'll never compromise that. This is our country and we'll protect it at any cost. সরাসরি জুলাই আগস্টে গণহত্যার দায় চাপিয়ে দিলেন শেখ হাসিনার উপর। বলেছেন তাকে ফাঁসি দিয়ে বিচারের কাজ শেষ করা উচিত ডক্টর ইউনূসের। কি হতে যাচ্ছে, কোনো চমক আসতে যাচ্ছে কিনা? হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে, কেউ স্পষ্ট করে বলতে পারে না যে কি হতে যাচ্ছে। অনেক মানুষ এখন সামরিক সরকার চায়, যদি আমি সেটা সমর্থন করছি না। দেশের এই অবস্থায় সেনাবাহিনীর অবশ্যই একটা বড় ভূমিকা রাখতে হবে। বিএনপি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের পক্ষে দাঁড়িয়েছে। সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তাতে আসলে সমস্যাটা কোথায়? যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার, আপনার চলে যাওয়া উচিত। আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত, কারণ আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত। এই ইউনূস সরকারকে অবিলম্বে বাতিল করে সেই হয় নিজে ক্ষমতা নিন, নইলে রাষ্ট্রপতির একটি অর্ডার দেবে, তারপরে দেখবেন রাস্তা শুনশান হয়ে গেছে। খুব একটা যে সমঝোতার লক্ষণ, সেরকম লক্ষণ আমরা দেখছি না। সেনাবাহিনী তাহলে প্রেস কনফারেন্স করে কি বার্তা দিতে চাইলো? তারা কি এই বার্তা দিতে চাইলো যে আমরা জাতিকে আমাদের অবস্থান জানিয়ে দিলাম, এখন জাতি সিদ্ধান্ত নেবে কোন দিকে যাবে, কার পক্ষে তাদের অবস্থান হবে? আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওটির শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর শিরোনাম দেখানো হয়েছে, অনেকগুলো ভিডিওর ইম্পর্টেন্ট কিছু ক্লিপ দেখানো হয়েছে। এই ক্লিপগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটা টপিক কি। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি, এমন কয়েকটি তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি, যে এই তথ্যগুলো দেখলে, যেই ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি, এবং বাংলাদেশের যেই রাজনৈতিক দলের নেতারা আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বাকি যারা আছে তারা আসলে কোন দিকে যাচ্ছে। আবারও কি বাংলাদেশে নতুন একটা মানে সরকার গঠন হচ্ছে, সেইটাকে আমরা বলতেছি যে জাতীয় সরকার, এমন গুঞ্জনও কিন্তু অনেক ক্ষেত্রে উঠে আসতেছে। কিন্তু দর্শক, এর পিছনে মূল কারণ কি এবং কিছু তথ্য আপনাদেরকে দেব। আমি রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না। সো দর্শক, আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ দেখাবো। তার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। কেমন যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দিনকাল? রাজনীতির উত্তাল ঝড় তিনি অবলোকন করছেন, নানান কৌশল অবলম্বন করছেন সরকারের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে। কিছু কিছু সমালোচনার যোগ্য হয়ে গেছে, কিছু প্রশংসার যোগ্য হয়েছে, নানান বৈঠক হয়েছে, সমাবেশ হয়েছে। কিন্তু এই যে বেশ কয়েকটা বৈঠক থেকে রেজাল্ট কিন্তু জিরো। ইভেন এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের কথা বলছেন, যেটা নাহিদ দাবি করছে। এখন একটা তিনি সিস্টেমের মধ্যে চলে আসছেন। কেউ কেউ বলছেন যে তিনি আসলে পদত্যাগ করেন নাই, এটা নাহিদের বানানো কথা। কেউ কেউ বলছেন যে নাহিদদেরকে ব্যবহার করে তিনি জাতির কাছে সিম্পেথি নিতে চাইছেন। অনেক ধরনের বক্তব্য এখানে আলোচনা সমালোচনা আছে। এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব, এই সরকারের খুবই কট্টর একজন সমালোচক হিসাবে যিনি চিহ্নিত, তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল একটা পরিস্থিতি তৈরি করছে। তিনি বলছেন যে ডক্টর ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ থাকতে হয়। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না, নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো। এগুলো ঘটেছে বাংলাদেশে, কথা কিন্তু সত্য। আওয়ামী লীগ ঘটিয়েছে এগুলা, যার কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাদের দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না। শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে, কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহুত নাড়াচাড়া করছে, যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন এটা ব্যাখ্যা আছে। বাট ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যেসব আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে। উনি বিদায় নিতে পারবেন না, মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন, এটা হবে না। ওনাকেও গদি থেকে যেভাবে আলোচনা আসছে, বিভিন্ন জায়গায় এক একজন এক ভাষা প্রয়োগ করে সাবলীল অসাবলীল ভাবে যে বাক্য প্রয়োগ করছে, সেগুলোকে তিনি বলছেন যে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু উনার আমলে দেশে কি শান্তি বাড়ছে? কেউ কেউ বলছেন বাড়ছে, কেউ বলছেন ভাই কাদের বাড়ছে? এনসিপির নেতা কর্মীদের বাড়ছে, বাকিদের কেউই শান্তিতে নাই। রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোষর বলে পেটায়, একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না। এই বাস্তবতার নাম কি শান্তি? মাসুদ কামালের এই বক্তব্য শতভাগ যৌক্তিক। ঘটতেছে বাংলাদেশে, রাস্তায় একজনকে পিটাই দিয়েছে, বলতেছে স্বৈরাচারের দোষর, ফেসিস্টের দোষর। এটি তার পরিচয়। সত্যমিথ্যা জানার টাইম নাই, পিটাও, মব করো, লুটপাট করো। তারপর হচ্ছে পুলিশও চুপ থাকে, কারণ কি সরকারে অনেক ঘটনা ঘটে। আবার এই মবদেরকে উৎসাহিত করে হান্নান মাসুদের মতন নেতারা। তো তিনি বলছেন যে ডক্টর ইউনূসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন। তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার, যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন, কিন্তু তিনি সেটা করছেন না। ডক্টর ইউনূস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি, এমন প্রশ্নের জবাবে মাসুদ বলছেন তিনি রাজনীতি আসলে বোঝেন না। 25শে আগস্টে দেওয়া তার বক্তব্যকে তিনি অনেক বক্তব্য নিয়ে অনেক কথা বলছেন। তিনি বলছেন আমরা অন্য জগতের মানুষ, মানে ডক্টর ইউনূসের কথাটা যে আমরা বলছেন মানে উপদেষ্টারা সবাই, আমি এগুলো বুঝি না, অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না, তাদের কি বলবো, আমি নিজেই ভুল করি। আচ্ছা, এখানে মুদ্রা কথা তিনি যতটুকু বক্তব্য, বিশাল একটা সাক্ষাৎকার দিয়েছেন কালের কণ্ঠে, তার এই সাক্ষাৎকারটা এসেছে
যে আওয়ামী লীগকে তিনি বিভাজন করছেন। মাসুদ কামালের দাবি ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরে জাতির মধ্যে বড় ধরনের একটা বিভাজন করে ফেলছেন। আওয়ামী লীগ যেমন করছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই ট্যাগে যারে খুশি তারে ধরাই দিত, জঙ্গি ট্যাগ দিয়া, তারপর হচ্ছে রাজাকারের এরকম ট্যাগ দিয়া, দাড়ি টুপি থাকলে, এরকম কিন্তু অনেক করছে আওয়ামী লীগ। এটা অস্বীকার করার কোন রকম সুযোগ নেই। বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক, মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে। আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে, আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী, সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন। আর যদি আপনারা না করতে পারেন, আপনারা তাদেরকে সিভিল কোর্টে সোপর্দ করুন। আর যদি সিভিল কোর্টও আপনারা সোপর্দ না করতে পারেন, তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে। গত 15 বছরে আমাদের বিভিন্ন যে ফোর্সেসগুলো রয়েছে, আর্মি, বিজিবি, পুলিশ, অনেক বাহিনী দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল, বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে, আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী, সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন। আর যদি আপনারা না করতে পারেন, আপনারা তাদেরকে সিভিল কোর্টে সোপর্দ করুন। আর যদি সিভিল কোর্টও আপনারা সোপর্দ না করতে পারেন, তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে। আমরা তাদেরকে আহ্বান জানাবো। আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টেই থাকুক, তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। বিএসএফ বাংলাদেশে পুশিং করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাক্টিভ রয়েছে, সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়নাঘরে রেখেছিল, গুম করেছিল, খুন করেছিল। সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম, সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরেই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, এটি সরকারই তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামান কেন রাজনৈতিক বক্তব্য দিবেন এমন প্রশ্ন তুলে সরকারের মধ্য থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দল, জাতীয় নাগরিক কমিটির নেতারা সহ কোনো কোনো দলের নেতারা যে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করছিলেন, প্রশ্ন তুলছেন যে জেনারেল ওয়াকারকে যদি রাজনীতিতে আসতে হয় তাহলে গায়ের উর্দি খুলে আসতে হবে। এমন একটা অবস্থায় অনেকের মনে প্রশ্ন যে কী হতে যাচ্ছে, কোনো চমক আসতে যাচ্ছে কিনা। হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে, কেউ স্পষ্ট করে বলতে পারেন না যে কী হতে যাচ্ছে। তবে এমন সব প্রশ্নের মধ্য দিয়ে আমরা সবশেষ সোমবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের যে বৈঠক, তার মধ্য দিয়ে আমরা বলতে পারি কিছু একটা হচ্ছে এবং এই কথা আমি সবসময় বলে আসছি। এবং সবশেষ গত 2 দিনে ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে, মনে হতেই পারে যে হাওয়া বদলাচ্ছে খুব দ্রুত। প্রথমত সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে কোনো আপোষ করবে না এবং করিডোরের ক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিল এটি তারা কোনোভাবেই মানবে না। আবারও জানিয়ে দিল। নিঃসন্দেহে এর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি। একই সঙ্গে বিএনপি সেনাপ্রধানের বক্তব্য সমর্থন দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুবই গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী খুবই গুরুত্বের সঙ্গে এবং লজিক্যালি একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে 5 আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সারা দেশের মানুষ তো মুখিয়েছিলেন সেনাপ্রধানের বক্তব্যের জন্য, তাহলে এখন এই অবস্থায় এসে সেনাপ্রধান যদি গণতন্ত্রের স্বার্থে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য কোনো মন্তব্য করে থাকেন, কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলে সমস্যা কোথায়? বাংলাদেশের 65টা জেলায় আপনার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসবে। বাংলাদেশের আনাচে কানাচে সেনাবাহিনী টহল দিবে। বাংলাদেশের সকল ধরনের ষড়যন্ত্র আপনার উৎখাত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী 62টা জেলায়
আপনার গ্রাম অঞ্চলে, ইউনিয়নে এবং গ্রাম অঞ্চলের যে বাজারগুলো আছে কিংবা গ্রাম ভিত্তিক যেই রাস্তাগুলো আছে সমস্ত জায়গায় টহল দিবে বাংলাদেশ সেনাবাহিনী। আমি গত 2 দিন আগে বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার আপনার যুদ্ধ টুদ্ধ যত অস্ত্র টস্ত্র আছে, তারপরে গাড়ি টাড়ি নিয়ে বর্তমান টহল দিচ্ছে ঢাকার রাজপথে। আস্তে আস্তে এটা বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলে দিবে। অনেকেই এই কথাটাকে উল্টাপাল্টা বলছিলেন, তবে এটা কিন্তু সত্য প্রমাণ হলো, তাই না? এখন কথা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কি আপনার ক্ষমতা হাতে নিল? অনেকটা ওই রকমই। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে বাংলাদেশে যতদিন না পর্যন্ত আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের 62টা জেলার ভিতরে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রাখবে। সেনাবাহিনী পুলিশ মানে সমন্বয় হয়ে তারা কাজ করবে। মানে বাংলাদেশকে কেউ যাতে অস্থিতিশীল না করতে পারে, এই এনসিপি পার্টি বলেন, জামাত বলেন, যাতে কোনো অরাজকতার সৃষ্টি না চালাতে পারে। ইভেন বিশেষ করে তারা আরো একটির দিকে লক্ষ্য রাখবে, সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগ যারা নাকি মানে কি বলে এই ভুক্তভোগী নেতাকর্মী বা ভুক্তভোগী আওয়ামী লীগ সমর্থককারী, তাদের উপরে যাতে অমুক দলকে ভোট দিবি, অমুক দলকে ভোট দিতেই হবে, এই ধরনের যাতে কোনো চাপ সৃষ্টি না করতে পারে। উল্টো দিকে বাংলাদেশ সেনাবাহিনী তারা আরো একটি দিকে আপনার নজর রাখবে, সেটি হচ্ছে যদি কোনো পলিটিক্যাল পার্টি থেকে আপনার আওয়ামী লীগ সমর্থককারীদের উপরে চাপ সৃষ্টি করে যে আমাদেরকে ভোট দিতে হবে, যদি না দাও তাহলে তোমার এটা করবো সেটা করবো, কিংবা আপনার মিথ্যা কোনো মামলার আশ্রয় নিয়ে তাদেরকে জেলে ভরে দেওয়া, কিংবা লুটপাট করা, চাঁদাবাজি করা, মিথ্যা মামলা এটা সেটা, অরাজকতা সৃষ্টি করা, কোনো কিছুই বর্তমান পারবে না। আপনারা শুনলেন যে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের নির্দেশে বাংলাদেশের 62টা জেলার ভিতরে সেনা বর্তমান নেমে গেছে। এখন খেলা হবে অন্য লেভেলের। উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তার একটু আসলে মুখটা বেজারি, কারণ তিনি চায় নাই এই ধরনের কাজ কিংবা বাংলাদেশের আপনার কি বলে রাজনৈতিক দিকে কিংবা বাংলাদেশের ইলেকশনের দিকে সেনাবাহিনী দাখিল আন্দাজি করুক। কিন্তু সেনাবাহিনী কিন্তু বর্তমান নেমে পড়ছে ঢাকার রাজপথে। বাংলাদেশে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে কতটা গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সেনাবাহিনী, ইতিমধ্যেই আপনারা কিন্তু ওনার বক্তব্য শুনে কিন্তু বুঝে গেছেন যে 62টা জেলার ভিতরে যে পরিমাণ আসলে শক্ত অবস্থানে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী নামতে যাচ্ছে বা নেমে গেছে, এটা কিন্তু আসলে চারটিখানা কথা না, তাই না? এখানে অনেক বড় একটা ভূমিকা রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে আপনার আদার্স যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে তারা যাতে টাকার মাধ্যমে ভোট কিনতে না পারে, জনগণকে হুমকি দিতে না পারে, গরিব মানুষদেরকে আপনার তুলে নিয়ে যাতে তাদের ভোট আপনার তাদের বাক্সে যাতে না ফালাতে পারে, কোনো অরাজকতা কিংবা দুর্নীতি করে যাতে এক বাক্সের ভোট আরেক বাক্সে যাতে না নিতে পারে, সমস্ত দিকেই বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী আপনার কাজ করে যাবে। উল্টো দিকে সাধারণ আওয়ামী লীগ, আমি বলছি, আমি আবারও বলি যে সাধারণ আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে যাতে কোনো হত্যা মামলা, যাতে কোনো মব জাস্টিস, তাদের বাড়িঘর লুটপাট করা, কোনো ধরনের মবের শিকার যাতে আওয়ামী লীগ না হয়, এটাও কিন্তু লক্ষ্য রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক বন্ধুরা, এটা আমি মনে করি যে সবচেয়ে ভালো একটা আসলে উদ্যোগ নিছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ দেখেন, এতদিন পরে আইসা আমার মনে হয় বাংলাদেশের সাধারণ জনগণ একটু স্বস্তির মুখ দেখতে পারবে ভাই। কারণ 62টা জেলার ভিতরে আপনার সেনাবাহিনী গ্রাম অঞ্চলে মানে যেখান দিয়েই গাড়ি চলাচল হবে কিংবা যদি নাও হতে পারে সেই সমস্ত জায়গায়ও সেনাবাহিনী পায়ে হেঁটে হলেও তারা বিষয়টাকে মনে করে দেখে আসবে বা তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে, যাতে কোনো সিন্ডিকেট তাদের উদ্দেশ্য হাসিল না করতে পারে, এই দিকেও লক্ষ্য রাখবে। আমার মনে হয় ভাই এতদিন পরে আইসা সাধারণ জনগণ একটু শান্তি পাবে, সত্যি কথা বলতে। কারণ সামনের ইলেকশনকে কেন্দ্র করে অনেকেই বর্তমান ভোট কেনার একটা পায়তারা চালাবে, অনেকেই অনেককে আপনার হুমকি ধুমকি দিয়ে যাবে, যে সমস্ত আওয়ামী লীগ আপনার কি বলে পরিবার আছে। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, যেই সমস্ত ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হলো, এই সমস্ত ভিডিও ফুটেজ দেখে এই সমস্ত তথ্য শুনে আপনাদের কি মনে হচ্ছে? আর বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে, এই অবস্থায় কি আসলে জাতীয় সরকার আসতে যাচ্ছে নাকি আসলে এখানে অন্য কোনো কাহিনী লুকিয়ে আছে? এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।